হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। সামনে তোমাদের এইচএস এক্সাম শুরু হচ্ছে। তো আমি অ্যাকাউন্টসের, বিজনেস স্টাডিজের, সিএলপি এর এবং কস্টিং ট্যাক্সেশনের এই চারটেরই সাজেশনস এবছরে কি আসবে সেটা দিয়ে দিয়েছি। সেইগুলোই তোমরা খুব ভালো করে পড়ে যাও। আমি আশা করছি যে ওখান থেকে তোমরা প্রায় 99%ই কমন পাবে, তবে ওখান থেকে কিছু বাদ দেবে না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তার কারণ আমি আরো ২-৪টে ভিডিও তোমাদের এমসিকিউ এর ওপরে বা বড় কোয়েশ্চেনের ওপরেও ২-৪টে ভিডিও আপলোড করব রিসেন্টলি, ২-১ দিনের মধ্যেই। তো সেগুলো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। সেই জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদের ২০২৫ সালের এমসিকিউ যেগুলো আসতে পারে, এবারের অ্যাকাউন্টস এক্সামে এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো উইথ আনসার তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে অংশীদারি ঋণের উপর সুদ কোন হিসাব খাতে দেখানো হয়? যেটাকে আমরা বলি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। এটা আমরা অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্টে দেখাবো? ট্রেডিং অ্যাকাউন্টে? ফাইনাল অ্যাকাউন্টস করার সময় কোথায় দেখাবো? ট্রেডিং অ্যাকাউন্টে, না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, না প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, নাকি কোনোটাই নয়? এর উত্তর হচ্ছে যে আমাদের এইটা দেখানো উচিত কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দেখাবার নিয়ম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু দেখানোর কথা। তাই জন্য এর উত্তর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে ইফ, এটা একটা ছোট্ট অঙ্ক আছে, অঙ্কটা আমি লাল কালি দিয়ে নিচে সলিউশনও করে দিয়েছি। বলছে ইফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই দুজন পার্টনার আছে, ওদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এর ব্যালেন্স বলে দিয়েছে 25,000 and 20,000 রেসপেক্টিভলি পরপর। এক্স এর ব্যালেন্স 25,000, ওয়াই এর ব্যালেন্স 20,000 এবং জেড কি করছে? admit করছে, জেড admitted for 1/3 of total capital of the firm, then what will be the amount of জেডস ক্যাপিটাল? যদি জেড 1/3 অংশের জন্য বিজনেসে জয়েন করে তাহলে টোটাল বিজনেসের মধ্যে জেড এর ক্যাপিটাল কত হওয়া উচিত প্রপোর্শনেট অনুযায়ী? এখানে চারটে অপশন দেওয়া আছে এবিসিডি করে। তো দেখো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে লিখলাম টোটাল ক্যাপিটাল এক্স আর ওয়াই মিলিয়ে ওদের টোটাল ক্যাপিটাল আছে 20,000 প্লাস 25,000 মিলিয়ে টোটাল 45,000, দেখতে পাচ্ছ? এখন এক্স আর ওয়াই এর অংশটা সমান হচ্ছে গিয়ে 2/3। কেন? ভালো করে দেখো, আমরা এখানে লিখেছি টোটাল পোর্শন অফ এক্স এন্ড ওয়াই। অ্যাকচুয়ালি জেড এর অংশ হচ্ছে তো 1/3 বলে দিয়েছে। টোটাল ফার্মের প্রফিটটাকে যদি আমি এক অংশ ধরি আর জেড এর অংশ 1/3 বলে দিয়েছে, তাহলে এক থেকে একের থার্ড জেড এর অংশটা বাদ দিলে 2/3 অংশ যেটা সেটাই কিনা হচ্ছে এক্স আর ওয়াই এর টোটাল। তাই জন্য বলছে টোটাল পোর্শন অফ এক্স এন্ড ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস জেড এর পোর্শনটা 1/3 বাদ দিলে 2/3টা। তো 2/3 সমান হচ্ছে এক্স আর ওয়াই এর টোটাল অংশটা। এবার বলছে নাও উই ক্যান সে 2/3 যে এক্স আর ওয়াই এর টোটাল অংশ সেই সমান ওদের টোটাল ক্যাপিটাল হচ্ছে গিয়ে 45,000, দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখতে পারি 2/3 বা 2/3 ইকুয়ালস টু হচ্ছে 45,000। তাহলে সেই অনুযায়ী 2/3 সমান যদি 45,000 হয় তাহলে টোটাল ক্যাপিটালটা কত হবে? টোটাল ক্যাপিটালটা এটা হবে 45,000 উল্টে যায়, অ্যাকচুয়ালি 45,000 ডিভাইডেড বাই 2/3, এটা উল্টে গেলে হচ্ছে 45,000 ইন্টু 3/2, সেটা করলে হচ্ছে 67,500। এটা বেরিয়ে গেল ফার্মের টোটাল ক্যাপিটাল, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজনকে মিলিয়ে। এর মধ্যে জেড এর অংশটা 1/3, তাহলে ফার্মের টোটাল ক্যাপিটাল যদি 67,500 হয় তাহলে তার 1/3 করবো, 1/3 করলে জেড এর অংশ হচ্ছে গিয়ে 22,500। তাহলে জেড এর অংশের উত্তরটা হচ্ছে গিয়ে 22,500। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্টে বলা আছে। হয়ে গেল। এরপরে বলছে আরেকটা প্রশ্ন, যে পরিমাণ মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয়, কোনো কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে প্রথমে স্টার্ট হয়, অর্থাৎ প্রথমে স্টার্ট বলবো না, মানে রেজিস্ট্রি হয়, সেইটাকে আমরা বলি অনুমোদিত মূলধন, রেজিস্টার্ড ক্যাপিটাল বা অথরাইজড ক্যাপিটাল বলি, সেটাই হচ্ছে অনুমোদিত মূলধন। পরের প্রশ্ন হচ্ছে যে শেয়ার অধিহারে বিলির ঊর্ধ্বসীমা কত? অধিহার মানে প্রিমিয়াম। একটা শেয়ার যদি আমরা প্রিমিয়ামে বিলি করি তাহলে ম্যাক্সিমাম কত প্রিমিয়ামে আমরা বিলি করতে পারবো? শেয়ার অধিহারে বিলির ঊর্ধ্বসীমা, এর উত্তর হচ্ছে শেয়ার অধিহারে বিলির ম্যাক্সিমাম কোনো পরিসীমা নেই, কোনো ঊর্ধ্বসীমা নেই। যত খুশি দামে একটা কোম্পানি শেয়ার প্রিমিয়ামে ইস্যু করতে পারে। যদি 10 টাকার শেয়ার 500 টাকা প্রিমিয়াম হয় হতেও পারে, 510 টাকা শেয়ারের দাম হবে, 10 টাকার শেয়ার 1000 টাকা প্রিমিয়াম হতে পারে, 1010 টাকা হবে শেয়ারের দাম। তো ঊর্ধ্ব কোনো সীমা থাকে না প্রিমিয়ামের ক্ষেত্রে। এরপরে হচ্ছে ঋণপত্র বিলি বাবদ ক্ষতির হিসাব খাত হলো। ঋণপত্র বিলি মানে হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইস্যু করে অনেক সময় কোম্পানিগুলো ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করে এবং তার ফলে কোম্পানির একটা লস হয়। তো এই ঋণপত্র বিলি বাবদ যে ক্ষতি বা লস হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফিকটিশিয়াস অ্যাসেট। এটা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখানো হয়ে থাকে, এটাকে বলা হয় ফিকটিশিয়াস অ্যাসেট। তবে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন এটা রিজার্ভ সারপ্লাসের যে হেড আছে সেখান থেকে লেস করে দেখানো হয় ব্যালেন্স শিটে, অলিক সম্পত্তি বলে। ঠিক আছে, মনে থাকবে। এর পরের প্রশ্ন হচ্ছে সম্পত্তির মূল্য হ্রাস পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সেটা কি করা হয়? ডেবিট করা হয় না ক্রেডিট করা হয়?
দেখো আমরা রিভ্যালুয়েশন যে আমরা অ্যাডমিশন করার সময় বা রিটায়ারমেন্টের সময় শিখেছি, সেখানে কোনো সম্পত্তির মূল্য যদি কমে যায় তাহলে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে 2 বলে লিখি। ধরো বললো মেশিনের ভ্যালু 10,000 টাকা কমে গেছে, আমরা রিভ্যালুয়েশনে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে 10,000 টাকা লিখি। তার মানে জার্নাল এন্ট্রিটা হয় কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, সেই কারণেই তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে লিখছি। তাহলে আমাদের প্রশ্ন হলো সম্পত্তির মূল্য হ্রাস পেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি করা হয় না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট করা হয়। ঠিক আছে, এর উত্তর হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট করা হয়, তাই জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে লিখি। বোঝা গেছে? এর পরের প্রশ্ন হচ্ছে, একটা ছোট্ট অঙ্ক আছে, বলছে মিস্টার এ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার হিসাবে জয়েন করেছে, যে কিনা ইন ফিউচারে 1/4 প্রফিট পাবে, 1/4 শেয়ার অফ প্রফিট। এবার ও করেছে কি, হি ব্রিংস রুপিস 50,000 অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। সে তার শেয়ার অফ গুডউইল হিসাবে 5,000 নিয়ে এসছে। ঠিক আছে, সে তার শেয়ার অফ গুডউইল হিসাবে 5,000 রুপিস নিয়ে এসছে। ঠিক আছে, তার বলছে হোয়াট উইল বি দ্য টোটাল গুডউইল অফ দ্য ফার্ম। এবারে দেখো, আমরা বলেছিলাম যে নতুন পার্টনার সবসময় টোটাল গুডউইলের মধ্যে তার অংশটা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নিয়ে আসে। আবার বলছি, নতুন পার্টনার কি করে, টোটাল গুডউইলের মধ্যে তার যে অংশটা সেটা প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে নিয়ে আসে। তো নতুন পার্টনার তার 1/4 অংশের জন্য 5,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে এসছে, তাহলে ফার্মের টোটাল গুডউইল কত? আমরা এইভাবে লিখবো, 1/4 সমান হচ্ছে গিয়ে 5,000 টাকা। তাহলে টোটাল গুডউইল হচ্ছে গিয়ে, মানে 1/4 সমান হচ্ছে 5,000, তাহলে 1 সমান কত? 1 সমানই তো টোটাল, তাহলে 1 সমান হবে গিয়ে 5,000 ডিভাইডেড বাই 1/4। এটা উল্টে গেলে হবে 5,000 ইন্টু 4/1, কিন্তু যেহেতু নিচে 1 এর কোনো ভ্যালু নেই তাই নিচে 1 লিখিনি, তাহলে হচ্ছে গিয়ে 5,000 ইন্টু 4, 20,000 হচ্ছে গিয়ে গুডউইলের ভ্যালু। ফার্মের টোটাল গুডউইল তাহলে ছিল 20,000। তোমরা লক্ষ্য করে দেখো, 20,000 যদি টোটাল গুডউইল হয় তাহলে তার 1/4 অর্থাৎ 5,000 টাকাই মিস্টার এ প্রিমিয়াম ফর গুডউইল হিসাবে বিজনেসে নিয়ে এসছে। ঠিক আছে, তাহলে 20,000টা হচ্ছে উত্তর, অর্থাৎ বি নম্বর অপশনটা হচ্ছে এর উত্তর। এর পরের প্রশ্ন বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, অর্থাৎ শেয়ার যে আমরা অনেক সময় ডিসকাউন্টে ইস্যু করি, সেটা অ্যাকচুয়ালি কি? মূলধন জাতীয় লাভ, না মূলধন জাতীয় ক্ষতি, নাকি মুনাফা জাতীয় লাভ, নাকি মুনাফা জাতীয় ক্ষতি? এটা হচ্ছে ক্ষতি অবশ্যই, এবং এই ক্ষতিটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। ঠিক আছে, মূলধন জাতীয় ক্ষতির মধ্যে এইটা পড়ে। এরপরে হচ্ছে, এরপরে একটা ভালো একটা প্রোরাটা অ্যালটমেন্টের একটা ছোট্ট ট্রিটমেন্ট দিয়ে এই অঙ্কটা আছে। বলছে পি লিমিটেডের 10,000 শেয়ার আবেদনকারীর মধ্যে, পি লিমিটেড এর 10,000 শেয়ার আবেদনকারীর মধ্যে 8,000 শেয়ার আনুপাতিক হারে বিলি করলো, তাহলে এই আনুপাতিক হারটা কত হবে? অ্যাকচুয়ালি এটা প্রোরাটা অ্যালটমেন্ট থেকে দিয়েছে, যে একটা কোম্পানি অনেক সময় বেশি আবেদন পেয়ে গেলে তখন কি করে, সেই অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত না দিয়ে তারই শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে ডিস্ট্রিবিউট করে দেয়। তার ফলে কি হয়, শেয়ার হোল্ডাররা প্রত্যেকেই একটু একটু করে কম শেয়ার পায়, কিন্তু প্রত্যেকেই শেয়ার পায়। তো এখানে রেশিওটা কি হবে, দেখো আমরা কি করে করবো, অর্থাৎ 10,000 আবেদনকারীদের মধ্যে 8,000 শেয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে শেয়ার অ্যালটমেন্টের রেশিওটা কত? এখানে এইভাবে আমরা লিখবো নাম্বার অফ শেয়ার অ্যাপ্লাইড, আর একটা কলম করলাম নাম্বার অফ শেয়ার ইস্যুড। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড নাম্বার অফ শেয়ার বা আবেদনকারীর সংখ্যা 10,000, আর নাম্বার অফ শেয়ার ইস্যু করা হয়েছে তাদের 8,000। তাহলে এইটাকে একটু ছোট করলে রেশিওটা হচ্ছে, এটাকে 2,000 দিয়ে এটাকে 2,000 দিয়ে ভাগ করলে রেশিও হচ্ছে 5:4, অর্থাৎ এই যে ডি এর উত্তরটা 5:4, এই রেশিওতে শেয়ার আবেদনের শেয়ারগুলো বিলি করা হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে যে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, না নমিনাল অ্যাকাউন্ট, না পার্সোনাল অ্যাকাউন্ট? বেসিক্যালি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো লোকের পরিবর্তে এই শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। বোঝা গেছে, এটা হচ্ছে বেসিক্যালি পার্সোনাল অ্যাকাউন্ট। এর পরের প্রশ্ন রয়েছে আমাদের, যে এখানে একটা অঙ্ক আছে, খুব ভালো অঙ্কটা, ছোট্ট একটা অঙ্ক আছে। বলছে ইফ ভেন্ডরস আর ইস্যুড ফুললি পেড শেয়ারস। আমরা অনেক সময় ভেন্ডর মানে বিক্রেতা, অর্থাৎ কোনো কোম্পানি যদি কোনো অ্যাসেট লাইবিলিটি অন্য কোনো কোম্পানি থেকে কিনে নেয়, তখন সেই কোম্পানি তার পেমেন্টটা কি করে, অনেক সময় শেয়ারে বা ডিবেঞ্চারে পেমেন্ট করে। তো বলছে ইফ ভেন্ডরস আর ইস্যুড ফুললি পেড শেয়ার, ভেন্ডরকে ইস্যু করা হয়েছে 1 লাখ টাকার শেয়ার, মানে যে কোম্পানিটা ওই অ্যাসেট লাইবিলিটি গুলো আমাদের বেচে দিয়েছে, তো আমরা মোট 1 লাখ টাকার জিনিস নিয়েছি। ঠিক আছে, সরি, আমরা মোট নেট অ্যাসেটস নিয়েছি 1,20,000 টাকা, কিন্তু তার জন্য ভেন্ডরকে আমরা পেমেন্ট করেছি 1 লাখ টাকা। তো 20,000 টাকা আমরা কিন্তু ভেন্ডরকে কম পেমেন্ট করেছি। লক্ষ্য করে দেখো, বলছে যে ভেন্ডরস আর ইস্যুড ফুললি পেড শেয়ারস অফ রুপিস 1 লাখ, 1 লাখ পেমেন্ট করা হয়েছে, কিন্তু ইন কনসিডারেশন অফ নেট অ্যাসেট কিন্তু তার থেকে নেওয়া হয়েছে 1,20,000। তো লক্ষ্য করে দেখো, তুমি যদি কাউর থেকে 1,20,000 টাকার সম্পত্তি নিয়ে 1 লাখ টাকা পেমেন্ট করো, তাহলে 20,000 টাকা তোমার লাভ হলো কিনা? হলো তো, হলো তো। তুমি 1 লাখ টাকা পেমেন্ট করছো, অথচ তার থেকে 1,20,000 টাকা জিনিস নিয়েছো, তাহলে 20,000 টাকা থেকে কম দিয়েছো, অর্থাৎ তোমার লাভ হয়ে গেছে। তো এইটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ক্যাপিটাল রিজার্ভ, মূলধনী লাভের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল রিজার্ভ। এরপরে একটা কোয়েশ্চেন আছে আবার, দেখতে পাচ্ছ, ইফ শেয়ারস অফ ₹10, একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে, অন হুইচ 8 হ্যাজ বিন কল্ড,
মানে তার মধ্যে 8 টাকা ডাকা হয়েছে, 2 টাকা এখনো ডাকা বাকি আছে এবং 6 হ্যাজ বিন পেড আপ, এবং একজন শেয়ার হোল্ডার 6 টাকা দিতে পেরেছে, 2 টাকা সে দিতে পারেনি। এবার ইফ দ্য শেয়ারস ইজ ফরফিটেড, কোম্পানি এখন যদি শেয়ারগুলো ফরফিট করে তাহলে কোম্পানি তার ক্যাপিটাল অ্যাকাউন্টে কত টাকা ডেবিট করবে। প্রশ্ন হলো যে কোনো কোম্পানি যখন কোনো শেয়ার ফরফিট করে তখন সেই শেয়ারগুলোর কলড আপ ভ্যালু, যেটা মানে যত টাকা অবধি কল ডাকা হয়েছে সেই তত টাকা দিয়েই কিন্তু তার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করবে। তো এখানে কলড আপ ভ্যালু হচ্ছে কি 8 টাকা, 8 টাকা করে কোম্পানি ডেকে নিয়েছে, তাহলে এর উত্তর হচ্ছে 8 টাকা করে। বোঝা গেছে? এরপরে বলছে, এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, বলছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স গেট ডিভিডেন্ড অ্যাট, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কিভাবে ডিভিডেন্ড পায়, ফিক্সড রেটে পায় নাকি 10% পায় নাকি ফ্লাকচুয়েটিং রেটে পায় নাকি কোনোটাই নয়। অ্যাকচুয়ালি প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়। এই প্রশ্নের উত্তর হচ্ছে ফিক্সড রেট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা বলেছে, শেয়ার বাজেয়াপ্তকরণের পূর্বে কোম্পানিকে শেয়ার গ্রহীতাদের কাছে ন্যূনতম কতদিন আগে নোটিশ দিতে হবে। একটা কোম্পানি যদি তার শেয়ারগুলো ফরফিট করতে চায় তাহলে ফরফিট করার আগে শেয়ার হোল্ডারদের একটা নোটিশ দিতে হয় যে আমরা আপনাদের শেয়ারগুলো ফরফিট করব বা করছি। তো সেই নোটিশটা শেয়ার হোল্ডারদের কতদিন আগে দিতে হয়। এর উত্তর হচ্ছে শেয়ার হোল্ডারদের এই নোটিশটা 14 দিন আগে দিতে হয়, 14 days বিফোর দ্য রিডেমশন, বিফোর দ্য ফরফিচার। ঠিক আছে? এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে মৃত অংশীদারের উত্তরাধিকারীদের প্রাপ্ত অর্থ মিটিয়ে দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয়। অনেক সময় কোনো শেয়ার হোল্ডারদের কোনো পার্টনারশিপে কোনো পার্টনার মারা গেলে তখন সেই মৃত পার্টনারকে তার অংশ দিয়ে দিতে হয় এবং তার অংশ দেওয়ার জন্য একজন লোককে নিয়োগ করা হয় যে সমস্ত হিসেব টিসেব করে তার অংশ তাকে বুঝিয়ে দেয়। তো যে এই কাজটা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্যনির্বাহক। ঠিক আছে? ইংলিশে বলে এক্সিকিউটর, বাংলায় বলে কার্যনির্বাহক। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলছে যে অংশীদারি আইন অনুযায়ী অবসরপ্রাপ্ত অংশীদারের রেখে যাওয়া অর্থের উপর প্রতিষ্ঠান সুদ দেয়। ধরো কোনো পার্টনার রিটায়ার করে গেল, ঠিক আছে? তো রিটায়ারমেন্ট যখন হয়ে গেল তখন সেই পার্টনারের তার টাকা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হয়, কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানে পার্টনারশিপ ফার্মে সেই টাকাটা সেই সময় পর্যাপ্ত থাকে না। তখন কি করে পার্টনাররা কিছু সময়ের জন্য সেটাকে লোনে পাঠিয়ে দেয়, পরে ওই লোনটা মিটিয়ে দেয়। তো বলছে কোনো পার্টনার যদি রিটায়ার করে যায় তাহলে তার যে লোনটা বিজনেসে থেকে গেল, তাকে পেমেন্ট করা গেল না হয়তো, তার লোনটা বিজনেসে থেকে গেল, সেই লোনের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয়। নিয়ম হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী 6% ইন্টারেস্ট দিতে হয়। বোঝা গেছে? পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নে বলছে প্রাথমিক খরচ, যেটাকে আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্স, সেটাকে রাইট অফ করা হয়নি নিচের কোনটি থেকে? অবলোকন করা হয়নি নিচের কোনটি থেকে? আচ্ছা, হয় না হবে আর কি। বলছে প্রিলিমিনারি এক্সপেন্স কি থেকে রাইট অফ করা যায় না? প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক খরচ অবলোকন করা হয় না নিচের কোনটি থেকে? আচ্ছা, কোনটা থেকে করা যায় না? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা করা যায় না সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে। এর উত্তর হবে সিকিউরিটিজ প্রিমিয়াম। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে এটা রাইট অফ করতে হয়, তাই এর উত্তর হবে গিয়ে সিকিউরিটিজ প্রিমিয়াম। এর পরের প্রশ্ন হচ্ছে নিবন্ধিত মূলধন বিলিযোগ্য মূলধন অপেক্ষা, নিবন্ধিত মূলধন মানে রেজিস্টার্ড ক্যাপিটাল, যেটা নিবন্ধিত মূলধন সেটা বিলিযোগ্য মূলধন মানে ইস্যুড ক্যাপিটালের থেকে সবসময় কি হবে না বড় বা সমান হবে। ঠিক আছে? সবসময় অথরাইজ ক্যাপিটালটা বেশি হবে, নিবন্ধিত মূলধনটা বেশি হবে, বা ওর বেশি শেয়ার ইস্যু করা যায় না। যদি অথরাইজ ক্যাপিটাল 10 লাখ টাকা হয় একটা কোম্পানি ম্যাক্সিমাম 10 লাখ অব্দি শেয়ার ইস্যু করতে পারবে, ওর বেশি পারবে না। তাহলে নয় 10 লাখ পারবে, নয় তার কম পারবে, কিন্তু 10 লাখের বেশি পারবে না। তাহলে রেজিস্টার্ড ক্যাপিটালটা সবসময় কিন্তু ইস্যুড ক্যাপিটালের থেকে বড় হতে হবে বা সমান হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী নিচের কোন পদ্ধতির উপর নির্ভরশীল? নগদ প্রবাহ বিবরণী যে আমরা তৈরি করি, যেটাকে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেটা আমরা কিসের ভিত্তিতে তৈরি করি? এর উত্তর হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী আমরা ক্যাশ বেসিসে তৈরি করি, যা ক্যাশ এসছে বা যা ক্যাশ বেরিয়ে গেছে তার বেসিসে আমরা এটা তৈরি করি, নগদ ভিত্তিতে তৈরি করি। এর পরের প্রশ্ন একটা ছোট একটা কোয়েশ্চেন্স আছে, মানে অঙ্কের কোয়েশ্চেন, নিউমেরিক্যাল কোয়েশ্চেন। এখানে বলছে দেখো একটা রেশিও থেকে দিয়েছে, গড় মজুত পণ্য 14,000 টাকা। গড় মজুত পণ্য মানে হচ্ছে অ্যাভারেজ স্টক বা অ্যাভারেজ ইনভেন্টরি। আর মজুত পণ্যের আবর্তন মানে স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও হচ্ছে 5 টাইমস। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 125%, অর্থাৎ সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের 125%। তাহলে বলছে মোট মুনাফার অনুপাতটা কত? তাহলে গ্রস প্রফিট রেশিওটা কত? তাহলে মোট মুনাফার অনুপাত নয়, অ্যাকচুয়ালি মোট মুনাফার পরিমাণ কত হবে এখানে? তাহলে মোট মুনাফার পরিমাণ কত? কি করে বার করছি দেখো, প্রথমে আমরা লিখলাম ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলাটা। ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, অবলিক মানে এটা অ্যাকচুয়ালি ডিভাইডেড। তো কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক। এবারে দেখো আমরা পরের লাইনে ইনভেন্টরি টার্নওভার রেশিও তো 5 টাইমস বলা আছে, তো ইনভেন্টরি টার্নওভার রেশিওর জায়গায় আমরা 5 লিখলাম, আর কস্ট অফ গুডস সোল্ড এর জায়গায় সিওজিএস লিখলাম, ওটা আমরা জানি না, বার করতে হবে। আর অ্যাভারেজ স্টক তো আমাদের অঙ্কে বলেই দিয়েছে 14,000, তো অ্যাভারেজ স্টক 14,000 লিখলাম। এবার এটাকে সলভ করলে কস্ট অফ গুডস সোল্ড সমান ক্রস গুণ করে পাচ্ছি 14,000 ইন্টু 5 করে 70,000 টাকা পেয়ে যাচ্ছি আমরা কস্ট অফ গুডস সোল্ড। এই অবধি আমরা পেয়ে গেলাম।
এরপরে আমরা এখানে একটা চার্টের মতন করে এরকম ভাবে লিখবো, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কস্ট প্রাইস প্লাস গ্রস প্রফিট, এটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সেলিং প্রাইস। হ্যাঁ, আমরা জানি কস্ট প্রাইসের সঙ্গে গ্রস প্রফিট যোগ করলে সেলিং প্রাইস হয়। আর এখানে আমাদের অঙ্কে বলে দিয়েছে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 125%, অর্থাৎ ক্রয় মূল্যটাকে আমরা এখানে 100 ধরলাম, আর এর 125% মানে 125 টাকা হয়। 100 টাকার 125% করলে 125 টাকা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে 100 সঙ্গে 25 টাকা যোগ করবো, তাহলে তো 125 টাকা পাবো। তাহলে আমাদের গ্রস প্রফিটটা হলো গিয়ে 25 টাকা। তাহলে 100 টাকা কস্ট প্রাইস, 25 টাকা গ্রস প্রফিট, আর যোগ করে 125 টাকা সেলিং প্রাইস। এখন আমাদের এখানে কস্ট প্রাইসটা আমরা পেয়ে গেছি, কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 70,000 টাকা হয়, তাহলে গ্রস প্রফিটটা কত, এখানে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। এখন জাস্ট আমরা ঐকিক নিয়মে করব বা ইউনিটারি মেথডে করব। আমরা দেখতে পাচ্ছি 100 টাকা কস্ট প্রাইস হলে 25 টাকা হচ্ছে গ্রস প্রফিট, 1 টাকা কস্ট প্রাইস হলে গ্রস প্রফিট হচ্ছে 25/100, আর 70,000 টাকা হলে গ্রস প্রফিট হবে 70,000 ইন্টু 25/125। 70,000 ইন্টু 25/125 করলে 17,500 হচ্ছে আমাদের গ্রস প্রফিট। সুতরাং আমাদের এখানে উত্তরটা হচ্ছে গিয়ে উত্তরটা সি, 17,500 হচ্ছে আমাদের গ্রস প্রফিট। বোঝা গেছে? এরপরেও আরেকটা সুন্দর নিউমেরিক্যাল প্রবলেম আমাদের এখানে আছে। এটাও একটা রেশিও অ্যানালাইসিসের উপর একটা প্রবলেম। এখানে বলছে যে একটা কোম্পানির কারেন্ট রেশিও হচ্ছে 2.7:1, লিকুইড রেশিও হচ্ছে 1.8:1, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 6 লাখ টাকা। তাহলে বলছে ক্লোজিং স্টকের ভ্যালুটা কত, তুমি বার করো। ঠিক আছে, ক্লোজিং স্টকের ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলছে। তো লক্ষ্য করে দেখো, এখানে আমরা আগে কি করলাম, আগে কারেন্ট রেশিওর ফর্মুলাটা লিখলাম। কারেন্ট রেশিও মানে আমরা জানি CA/CL, অর্থাৎ কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট রেশিওর জায়গায় আমরা 2.7:1 আছে, 1 মানে অ্যাকচুয়ালি নিচে 1, কিন্তু নিচে 1 এর কোনো ভ্যালু নেই। সেই জন্য আমরা কারেন্ট রেশিওর জায়গায় লিখলাম 2.5, আর ইকুয়ালস টু দিয়ে লিখলাম সি এর জায়গায় সিএই রাখলাম। আর সিএলটা দেখো এখানে কারেন্ট লায়াবিলিটিটা 6 লাখ বলে দিয়েছে, তো ওখানে 6 লাখ বসিয়ে দিলাম। এবার ক্রস গুণ করে আমরা পেলাম সিএ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তাহলে 6 লাখ ইন্টু 2.7, যেটা করে হচ্ছে 16,20,000। এটা আমাদের কারেন্ট অ্যাসেটের ভ্যালু বেরিয়ে গেল। বুঝা গেছে? এরপরে আমাদের আরেকটা রেশিও দিয়েছে, লিকুইড রেশিও। আমরা এখানে লিকুইড রেশিওর ফর্মুলাটা আগে লিখলাম, যে লিকুইড রেশিও মানে হচ্ছে সিএ মাইনাস স্টক, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তো এখানে আমরা সিএটা যেহেতু জেনে, লিকুইড রেশিওর জায়গায় 1.8 বসিয়ে দিলাম, অঙ্কে বলা আছে লিকুইড রেশিও হচ্ছে 1.8। সি এর জায়গায় 16,20,000 বসিয়ে দিলাম, আর স্টকের জায়গায় মাইনাস স্টক লিখলাম, ওটা জানি না। নিচে ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 6 লাখ, ওটা লিখলাম। এবার এটাকে জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ ক্রস গুণ করলাম, 1.8 ইন্টু 6 লাখ করলাম, ইকুয়ালস টু হচ্ছে 16,20,000 মাইনাস স্টক। দেখতে পাচ্ছ? পরের লাইনে কি করলাম, 1.8 ইন্টু 6 লাখ করে আমরা পেয়ে গেলাম 10,80,000 ইকুয়ালস টু 16,20,000 যেমন ছিল বসালাম, আর মাইনাস স্টক যেমন ছিল বসালাম। এবার আমরা কি করলাম, স্টকটা মাইনাস আছে, এই স্টকটাকে এদিকে নিয়ে চলে এলাম, স্টকটা প্লাস হয়ে গেল। আর 16,20,000 ছিল এদিকেই, আর 10,80,000 বাঁ দিকে ছিল, ওটা ডান দিকে এসে সাইন চেঞ্জ হয়ে মাইনাস 10,80,000 হলো। অর্থাৎ স্টক ইকুয়ালস টু হচ্ছে 16,20,000 মাইনাস 10,80,000, এটা করে আমরা পাচ্ছি 5,40,000। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে স্টকের ভ্যালু হচ্ছে 5,40,000। তার মানে হচ্ছে গিয়ে বি নম্বরটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর। বোঝা গেল? এরপরে একটা প্রশ্ন আছে, এটাও ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে ডেপ্ট ইকুইটি রেশিও কি নির্দেশ করে? মুনাফাযোগ্যতা, না স্বল্পকালীন আর্থিক অবস্থা, না দীর্ঘকালীন আর্থিক অবস্থা, না কোনোটিই নয়। এর উত্তর হচ্ছে দীর্ঘকালীন আর্থিক অবস্থাকে ডিনোট করে বা বোঝা যায় ডেপ্ট ইকুইটি রেশিও থেকে। এরপরে আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম আছে। এখানে বলছে যদি কোনো কোম্পানি গ্রস প্রফিট রেশিও 20% এবং কস্ট অফ গুডস সোল্ড 2 লাখ হয়, দেন সেলস, তাহলে সেলস কত হবে? কি বলছে, গ্রস প্রফিট রেশিওটা 20%। আমরা জানি গ্রস প্রফিট রেশিও সবসময় সেলস এর উপরেই বলা থাকে, অর্থাৎ গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100 করে গ্রস প্রফিট রেশিওটা 20% বলা আছে। সেলসটা বলা নেই, সেলসটা বার করতে হবে, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড মানে কস্ট প্রাইসটা আমাদের 2 লাখ টাকা বলে দিয়েছে। আমরা কি করলাম, আগের মতনই আমরা একটা চার্ট বানালাম, কস্ট প্রাইস প্লাস গ্রস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস। এখানে জিপি রেট 20% অন সেল বলা আছে, তো আমরা কি করলাম, সেলিং প্রাইসটাকে 100 ধরলাম, গ্রস প্রফিটটা 100 20% 20 ধরলাম, আর সেলিং প্রাইস থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে কস্ট প্রাইস হচ্ছে 80, কারণ 80 প্লাস 20 যোগ করলেই 100 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম 80 টাকা যদি কস্ট প্রাইস হয় আর 20 টাকা যদি গ্রস প্রফিট হয়, তাহলে 100 টাকা সেলিং প্রাইস হবে, এবং 100 টাকা সেলিং প্রাইসটা যেটা, সেটার 20% গ্রস প্রফিট 20 টাকা আসছে। এবার আমরা কস্ট প্রাইস তো 2 লাখ জানি, তো কস্ট প্রাইসের জায়গায় 2 লাখ টাকা বসিয়ে দিলাম, আর সেলিং প্রাইসটা বার করতে হবে, ওর নিচে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? এবারে আমরা ঐকিক নিয়মে করব, যে আমরা দেখতে পাচ্ছি 80 টাকা যখন কস্ট প্রাইস, চার্টে ভালো করে দেখো, 80 টাকা যখন কস্ট প্রাইস তখন সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা। 1 টাকা যখন কস্ট প্রাইস তখন সেলিং প্রাইস হচ্ছে 100/80। ঠিক আছে, আর যখন 2 লাখ টাকা হচ্ছে কস্ট প্রাইস তখন সেলিং প্রাইস হচ্ছে 2 লাখ ডিভাইডেড বাই 2 লাখ ডিভাইডেড বাই 80 ইন্টু 100। ঠিক আছে, 2 লাখ ডিভাইডেড বাই 80 ইন্টু 100। ঠিক আছে, এইটা করে হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা হচ্ছে গিয়ে আমাদের সেলিং প্রাইস। তাহলে আমাদের কোন উত্তরটা, দেখো আমাদের অপশন অনুযায়ী সি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, 2,50,000 হচ্ছে এর সেলিং প্রাইস। এরপরে আরেকটা লাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত কার্যকলাপে নগদ অর্থের নির্গমন ঘটে।
কোন ধরনের, অ্যাকচুয়ালি বলতে চাইছে এখানে কোন ধরনের অর্থ সংক্রান্ত, এটা ক্যাশ ফ্লো থেকে এসছে, কোন ধরনের অর্থ সংক্রান্ত কার্যকলাপে নগদ অর্থের নির্গমন ঘটে, অর্থাৎ ক্যাশের আউটফ্লো হয়। সুনাম ক্রয় করলে না মেশিন ক্রয় করলে, দেখো এই দুটো ক্রয় করলে এগুলো অর্থ সংক্রান্ত নয়। মেশিন ক্রয় বা সুনাম ক্রয় এগুলো হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ। এখানে একটাই আছে, সেটা হচ্ছে ঋণ পরিশোধ। ঠিক আছে, এই ঋণ পরিশোধ করলে পণ্য ক্রয় হবে না, ওটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এই ঋণ পরিশোধ করলে তখন কিন্তু আমাদের অর্থের নির্গমন ঘটবে অর্থ সংক্রান্ত কার্যকলাপে। বোঝা গেছে? এই কটা এমসিকিউ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। আমি এই কটা এমসিকিউ তোমাদের জন্য বললাম, তোমরা প্রথম থেকে শেষ অবধি সবাই ভিডিওটি দেখলে এবং আশা করি সমস্ত এমসিকিউ গুলো তোমরা বুঝতে পারলে। যদি এর মধ্যেও কোনো এমসিকিউ নিয়ে তোমাদের আরো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি অবশ্যই উত্তর দেবো। এবং আমার পরবর্তী আরো দুটো ভিডিও আপলোড করার ইচ্ছে রয়েছে তোমাদের বিশেষ করে অ্যাকাউন্টস এর এমসিকিউ নিয়ে এবং কস্টিং ট্যাক্সেশনের এমসিকিউ নিয়ে। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে এবং তোমাদের খুব 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 ভালো রেজাল্ট হবে। আজকে এই বলেই আজকে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।